আমি মোহাম্মদ সোহরাব হোসেন ভুইয়া আবারও হাজির হয়েছি কেমিস্ট্রি নবম অধ্যায় নিয়ে। তোমরা যারা গত ক্লাসটি করেছো আবার তোমাদের জন্য দুটি প্রশ্ন ছিল। এর একটি প্রশ্ন ছিল ধাতব কার্বনেটের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া, আরেকটি ছিল তোমার সক্রিয় ধাতুর সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া। এই দুটি অংশ থেকে দুটি প্রশ্ন ছিল। প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা দরকার ছিল তোমাদের, কারণ এই প্রশ্নগুলো বেসিক থেকে প্রশ্ন করা ছিল এবং ওই দুটি পার্ট সংশ্লিষ্ট এই প্রশ্নগুলো ছিল। আমি এখন উত্তর করার চেষ্টা করছি। যারা তোমরা আমার ক্লাসগুলো দেখো, একটু প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে, তাহলে ধীরে ধীরে তোমার বেসিকগুলো বা বেসিকটা ডেভেলপ হবে। তোমার যে বেসিক যে বিষয়গুলো আছে রসায়নের, এগুলো তুমি খুব সহজেই বলতে পারবে বা নিজে খুব ভালো বুঝতে পারবে। আসলে রসায়ন যে বইটি বা বিজ্ঞানের যে বইগুলো আছে, এই বইগুলো খুবই সহজ, যদিও তোমরা অনেক বেশি ভয় পাও, তোমাদের ভীতি কাজ করে। আসলে এখানে তোমার ভয়ের তেমন কোনো কিছুই নেই। তোমরা যদি আস্তে আস্তে করে বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করো, তাহলে এই বিষয়গুলো তোমার খুবই সহজ হয়ে যাবে। রসায়ন যে শব্দটি আমরা ব্যবহার করে থাকি রসায়ন বিষয়ের ক্ষেত্রে, এখানে আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করে দেখি, যেমন রস যোগ আয়ন আসে, তার মানে এখানে তোমার যে রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলো যখন তুমি রাসায়নিক বিক্রিয়াগুলো করবে, তারা কিন্তু আয়নে পরিণত হওয়ার মাধ্যমে বিক্রিয়া অংশগ্রহণ করে, আর সেখান থেকে তুমি রসটাকে আহরণ করতে পারো। তাহলে রসায়ন আসলে খুবই সহজ একটা বিষয়, বা বিজ্ঞানের যে বিষয়গুলো আছে এগুলো অনেক সহজ বিষয়, এগুলো তুমি অনেক সহজেই বুঝতে পারবে। তোমাদের যদি ভয়টা কেটে যায়, তাহলে তোমরা অনেক ভালো বুঝতে পারবে ধীরে ধীরে। চলে আসো, আমি প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করছি। তোমার প্রথম প্রশ্নটা ছিল সক্রিয় ধাতুর সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া থেকে। প্রশ্নটা এমন ছিল, কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু লৌহ গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এখানে দুই ধরনের নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, আর সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে শুধুমাত্র গাঢ় যে সালফ্রিক অ্যাসিডটা হয় তার সাথে কপারটা বিক্রিয়া করে। তাহলে কপার কেন লৌহ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে এবং গাঢ় সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কেন বিক্রিয়া করে না? আমরা এই প্রশ্ন উত্তরটা সহজেই জেনে নেই। চলে আসো, আমি উত্তরটা করার চেষ্টা করছি। আমরা জানি যে, বা তোমরাও জানো, খুব সহজ একটা বিষয়, কপার একটা ধাতু। আর ধাতব যে উপাদানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, বা তারা যখন তোমার কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, এখানে জারিত হওয়ার একটা বিষয় আছে। অর্থাৎ এই কপার বা এ জাতীয় ধাতব যে উপাদানগুলো আছে, তারা যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, তখন তারা অপর কোনো উপাদান দ্বারা বা অধাতব কোনো উপাদান দ্বারা তারা জারিত হবে। তাহলে চলে আসো, এবার আমরা উত্তরটা করার চেষ্টা করি। শুরুতে আমি এখানে তোমার নাইট্রিক অ্যাসিডটা লিখবো। এখানে দুই ধরনের নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব আমি। এর একটা হবে তোমার লঘু বলতে পারো, বা তোমাদের যে পুরাতন বইটির কথা বলেছিলাম সেখানে তোমার লেখাটা এমন ছিল, সেটা ছিল তোমার মধ্যম গাঢ়। নাইট্রিক অ্যাসিডটা বিয়োজিত হওয়ার মাধ্যমে এখানে তোমার সে পরিণত করবে বা পরিণত হবে নাইট্রিক অক্সাইডে, এবং তার সাথে তোমার এখানে জাইমন অক্সিজেনটা উৎপন্ন হবে, পানিটা উৎপন্ন হবে, এবং পরবর্তীতে এখানে এসে তোমার জাইমন অক্সিজেনটা উৎপন্ন হবে। আমি এই পাশে এই অংশটা আগে লিখে ফেললাম। এখানে তুমি টোটালি 2 দিয়ে দিলেই সমতাকরণটা হয়ে যাচ্ছে। তারপরে চলে আসো, এখানে যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হয় সেটা হয় তোমার বর্ণহীন। এটা কিন্তু তোমার লেখার অর্থটা হচ্ছে যে, এখান থেকে নাইট্রিক অ্যাসিড সম্পর্কে একটা প্রশ্ন পাবো আমরা যখন গাঢ় অ্যাসিডের অংশটায় যাব, তখন একটা প্রশ্ন পাবো। সেই জন্য আমি এটা লিখে দিলাম আগেই, যাতে তুমি আগে থেকে একটু জেনে থাকো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিড। এটা বিয়োজিত হওয়ার মাধ্যমে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তার সাথে তোমার পানি উৎপন্ন হবে, তার সাথে তোমার এখানে জাইমন অক্সিজেনও উৎপন্ন হবে। হ্যাঁ, এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তুমি দেখতেই পাচ্ছ এখানে সমতাকরণ করতে হবে। সমতাকরণটা খুবই সহজ, তুমি এখানে 2 দিয়ে দাও, কারণ এখানে হাইড্রোজেন 2টা আছে তুমি দেখতেই পাচ্ছ, আর এখানে তুমি 2 দিয়ে দাও, তাহলে এই সমতাকরণটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তুমি আসো, এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় তার একটা বর্ণ থাকে, আর সেটা হচ্ছে তোমার বাদামি বর্ণ। অর্থাৎ এখানে তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিডটা যখন বিয়োজিত হবে এবং সেটা যখন নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সেটার বর্ণটা হবে বাদামি বর্ণে। গাঢ় হওয়ার কারণে এটা দ্বারা তুমি খুব সহজে বুঝতে পারবে এটা গাঢ় নাইট্রিক অ্যাসিড। এবং মধ্যম গাঢ় বা লঘু হলে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা হবে, নাইট্রিক অক্সাইডটা হবে বিয়োজিত হওয়ার মাধ্যমে মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডটা, সেখানে তোমার নাইট্রিক অক্সাইডটা বর্ণহীন হবে। হ্যাঁ, চলে আসার পর তোমার গাঢ় সালফ্রিক অ্যাসিড যেটা আমরা ব্যবহার করে থাকি, বা যে গাঢ় সালফ্রিক অ্যাসিড আছে, এটা খুব সহজে তোমার বিয়োজিত হওয়ার মাধ্যমে এখানে তোমার পানি উৎপন্ন করবে, তার সাথে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তার সাথে জাইমন অক্সিজেন উৎপন্ন করবে। হ্যাঁ, তুমি এখানে নতুন একটি বিষয় দেখতে পাচ্ছ। এই যে দেখো, আমি যে অক্সিজেনটা লিখলাম এটার নাম জাইমন অক্সিজেন। জাইমন অক্সিজেন এমন এক ধরনের অক্সিজেনের তোমার একটা উপাদান,
বা এমন একটা রাসায়নিক উপাদান যেটা খুবই অল্প সময়ের জন্য তৈরি হয়ে থাকে এবং এটা খুব জারণ ধর্ম বিশিষ্ট হয় এবং সে খুব সহজে ধাতব উপাদানটাকে জারিত করতে পারে। তাহলে তুমি খেয়াল করলে দেখতে পাবে, এই যে দেখো, এটাই হচ্ছে রসায়নের মূল কাজ, বা এই কাজগুলো হচ্ছে রসায়নের একটা অংশ যেখান থেকে তুমি খুব সহজে অনেক কিছু জেনে নিতে পারবে। তাহলে চলে আসো এবার আমরা বিক্রিয়াটা দেখে নেই। টোটালি বিক্রিয়াটা কি হতে পারে। এই যে জাইমান অক্সিজেনগুলো উৎপন্ন হলো, এই জাইমান অক্সিজেনগুলো খুব সহজে তোমার কপারের সাথে বিক্রিয়া করবে এবং কপারটাকে জারিত করার মাধ্যমে এখানে তোমার কিউপ্রাস অক্সাইড বা কপার অক্সাইডের উৎপন্ন করবে। হ্যাঁ, কপার ধাতু হওয়ার কারণে সে খুব সহজে অক্সিজেনকে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিল এবং এখানে তোমার কপারটা জারিত হয়ে গেল এবং এখানে নতুন একটা যৌগ উৎপন্ন হয়ে গেল যেটাকে আমরা কপার অক্সাইড বলি বা অনেকে কিউপ্রাস অক্সাইডও বলে থাকি। তাহলে এই যে অক্সিজেনটা সেটা তোমার খুবই অল্প সময়ের জন্যই মূলত হয় জাইমন অক্সিজেন এবং এটা ধাতব উপাদানটাকে জারিত করতে পারে। তাহলে এখানে তোমার মধ্যম ক্ষার নাইট্রিক অ্যাসিড, ক্ষার নাইট্রিক অ্যাসিড, ক্ষার সালফ্রিক অ্যাসিড খুব সহজে তোমার বিয়োজিত হওয়ার মাধ্যমে জাইমন অক্সিজেনটা তৈরি করতে পারে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের জারণ ধর্মটা খুবই কম হওয়ার কারণে কপার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া বা তোমার সেই বিক্রিয়াটা অংশগ্রহণ করে না বা প্রদর্শন করে না, যার কারণে তোমার প্রশ্নটা ছিল এমন, কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না কিন্তু লৌহ ক্ষার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং ক্ষার সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কেন। তাহলে এই ছিল তোমাদের এই প্রশ্ন উত্তরটা। চলে আসে এবার আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটায় চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা ছিল তোমার ধাতব কার্বনেটের যে অংশটা ছিল ওই অংশটা থেকে। প্রশ্নটা ছিল এমন, তোমার ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু লঘু সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না কেন। তোমাকে এখানে প্রশ্নটা একটু খেয়াল করতে হবে। সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে যে শব্দটা ব্যবহার করলাম সেটা ছিল লঘু সালফিউরিক অ্যাসিড। তুমি অবশ্যই লঘু অ্যাসিড সম্পর্কে এখন তোমার ধারণা হয়ে গেছে, কারণ আমি গত ক্লাসেই বলেছিলাম লঘু অ্যাসিড মূলত কি। তাহলে চলে আসে এবার আমরা বিক্রিয়াটা আগে দেখে নেই। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর সে বিক্রিয়া করবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে। হ্যাঁ, এটা তোমার এই অংশটা থেকে তুমি উত্তর করতে পারো। তুমি দেখতে পাচ্ছ এখানে ধাতব কার্বনেট আছে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে তোমার ধাতব কার্বনের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় তুমি এখানে লিখে ফেলতে পারো বিক্রিয়াটা খুব সহজে, লবণ পানি, তার সাথে তোমার এখানে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয়। এটা সমতাকরণটা অনেক সহজ। তুমি এখানে দেখতে পাচ্ছ ক্লোরিন দুইটা, হাইড্রোজেন দুইটা, তাহলে এখানে তুমি 2 দিয়ে দাও, বিক্রিয়াটা হয়ে গেল। তারপর হচ্ছে তোমার সে আবার বিক্রিয়া করবে ক্যালসিয়াম কার্বনেট নাইট্রিক অ্যাসিডের সাথে। সে যখন তোমার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে তোমার লবণ উৎপন্ন হবে। তার কারণ হচ্ছে যে এটা ধাতব কার্বনেট, তুমি ধাতব কার্বনেট লঘু অ্যাসিড বিক্রিয়া থেকে পড়েই আসছো। ধাতব কার্বনের সাথে যখন লঘু অ্যাসিডটা বিক্রিয়া করবে তখন অবশ্যই এখানে তোমার লবণ পানি আর কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে। তাহলে এখানে লবণ হিসেবে যে উপাদানটা উৎপন্ন হবে সেটা আমি তোমার গত ক্লাসে বলে দিয়েছি। এখান থেকে তোমার প্রথম যে অংশটা থেকে ধাতব কার্বনেটের সেটা আসে এবং অ্যাসিডের যে অংশটা আসে তার থেকে দ্বিতীয় অংশটা চলে আসে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, এখানে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তার সাথে তোমার পানি উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটাও তোমার সরি, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড না, এটা হবে ক্যালসিয়াম নাইট্রেট। এটা সমতাকরণটা আগেরটার মতোই, এখানে তুমি 2 দিয়ে দাও, তাহলে সমতাকরণটা হয়ে গেল। এই ছিল তোমার টোটালি বিক্রিয়াটা। তাহলে সে বিক্রিয়া করবে না কার সাথে? সে বিক্রিয়া করবে না সালফ্রিক অ্যাসিডের সাথে। কেন করবে না? এবার তুমি একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে তোমার সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এখানে বিক্রিয়ার মাধ্যমে তোমার একটা নতুন উপাদান তৈরি হয়, সেটা হচ্ছে তোমার লবণই তৈরি হবে, ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। তবে এখানে এই ক্যালসিয়াম সালফেটের একটা আস্তরণ তৈরি হয়ে যায়। এখানে তোমার তার একটা ক্যালসিয়াম সালফেটের একটা আস্তরণ তৈরি হয়ে যাবে, আর আস্তরণ তৈরি হয়ে যাওয়ার কারণে বিক্রিয়াটা তোমার শেষ পর্যন্ত আর অগ্রসর হয় না। যার কারণে তোমার প্রশ্নটা এমন ছিল, চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু লঘু সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না কেন। আমি আশা করি তোমাদের উত্তরগুলো তোমরা এখন পেরে যাবে। আসলে বিষয়গুলো অনেক সহজ, তোমরা যত সহজভাবে নিতে চাও বা তুমি যত সহজে দেখতে চাও এটাই হচ্ছে তোমার মেইন বিষয়। আর যখন তুমি ক্লাসগুলো করবে অবশ্যই তোমার পাশে বই থাকতে হবে, খাতা থাকতে হবে এবং কলম থাকতে হবে। আমি যে কথাগুলো বলবো যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেটা অবশ্যই তুমি লিখে নিবে। আচ্ছা, চলে আসো দ্বিতীয় যে অংশটা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, ধাতব কার্বনেটের সাথে তোমার লঘু অ্যাসিড বিক্রিয়া। এখানে তোমার বইয়ের একটা বিক্রিয়া ছিল যেটা একটু তোমাকে দেখাচ্ছি। দেখো, বিক্রিয়াটা ছিল এমন, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ার মাধ্যমে তোমার এখানে ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে।
হ্যাঁ, এটা ছিল তোমার বিক্রিয়াটা, মূলত চুনের পানির যে বিক্রিয়াটা হয় সেটাই ছিল। আমি এটা এখন দেখাচ্ছি তোমাকে, একটু সহজে খেয়াল করবে। হ্যাঁ, আমি টোটালি তোমার একদম প্রথম থেকে বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করছি, তার কারণ হচ্ছে যে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এটা চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট, এটাকে উত্তপ্ত করলে বা উত্তাপে সে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। এখানে যে ক্যালসিয়াম অক্সাইডটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্যালসিয়াম অক্সাইড পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে চুনের পানি, বা এটাকে আরো একটা নাম বলে থাকি লাইম ওয়াটারটা গঠন করে নেয়। হ্যাঁ, এখন দেখো এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হলো বা যে চুনের পানিটা তৈরি হলো, এখান থেকে আমরা যখন কার্বন ডাই অক্সাইডটাকে এই চুনের পানির মধ্যে তোমার সরবরাহ করে দিব, সরাসরি সরবরাহ করলে এখানে তোমার নতুন একটা উপাদান উৎপন্ন হয়ে যায়, সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, আর এখানে তোমার পানিটা থাকে, উৎপন্ন হয়। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, এখানে যে ক্যালসিয়াম কার্বনেটটা এটা হয় অদ্রবণীয়। এটা কিন্তু তোমার চুনের পানির অংশটা, হ্যাঁ, এটা অদ্রবণীয় হয়। অদ্রবণীয় হয় কারণ হচ্ছে যে এখানে যে ক্যালসিয়াম কার্বনেটটা দেখতে পাচ্ছ, এই ক্যালসিয়াম কার্বনেটটা তোমার ঘোলাটে হয়ে যায়, অর্থাৎ অদ্রবণীয় হওয়ার কারণে সে এই দ্রবণটাকে ঘোলাটে করে ফেলে। আমরা যখন আবার তোমার এই অদ্রবণীয় উপাদানের মধ্যে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনের সাথে যে পানির মিশ্রণটা বা যে চুনের পানিটা হলো, এটার মধ্যে যখন আবার আমরা প্রচুর পরিমাণে তোমার বা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটাকে সরবরাহ করে দিব, তখন এখানে নতুন একটি উপাদান ঘটিত হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম বাই কার্বনেট ঘটিত হবে। আর ক্যালসিয়াম বাই কার্বনেটটা যখনই তুমি দেখতে পাবে যে ধীরে ধীরে সেটা উৎপন্ন হচ্ছে, তখন তোমার আবার পানিটা আস্তে আস্তে করে স্বচ্ছ হতে শুরু করে দিবে। অর্থাৎ তোমার এখানে যে ক্যালসিয়াম বাই কার্বনেটটা তৈরি হয়, সেই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে তোমার দ্রবণীয়। হ্যাঁ, আশা করি তোমার উত্তরগুলো হয়ে গেল। চলে আসো এবার আমরা আজকের পাঠ শুরু করে দেই। তোমাদের যে এসিডের অংশটা ছিল, এখান থেকে আরো তোমার 3টা বিক্রিয়া বাকি ছিল, সেই বিক্রিয়াগুলো আজকে লিখে দিব আমি। প্রথমটা ছিল তোমার ধাতব হাইড্রোজেন কার্বনেট বা ধাতব বাই কার্বনেটের সাথে লৌহ এসিডের বিক্রিয়া। তো এখানে আমি লিখে দিচ্ছি আসলে কি উৎপন্ন হতে পারে। ধাতব বাই কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, তুমি যাই বলো, ধাতব বাই কার্বনেট প্লাস লৌহ অ্যাসিড। এটাও তোমার এর আগে বিক্রিয়াটার মতোই, অর্থাৎ ধাতব কার্বনেটের বিক্রিয়াটার মতো অনুরূপ বিক্রিয়া। এখানে তোমার লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তোমরা অনেকে হয়তো বা আমার উপরে একটু বিরক্ত হয়ে যেতে পারো, কারণ আমার ক্লাসগুলো অনেকটা দীর্ঘায়িত হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদেরকে বেসিকটা দেওয়ার জন্য, সেজন্য এই ক্লাসগুলো একটু দীর্ঘায়িত হয়ে যায়। যদিও দীর্ঘায়িত হয়, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে তুমি অনেক ডেভেলপ করতে পারবে বেসিকটা। হ্যাঁ, চলে আসো আমরা এখানে একটা বিক্রিয়া লিখে ফেলি তাহলে। ধাতব বাই কার্বনেট। আচ্ছা, আমি এখানে খুব সহজে একটা বিক্রিয়া লিখে দেই, যাতে তোমার মাথায় খুব সহজে সেটা সেট আপ হয়ে যায়। সোডিয়াম বাই কার্বনেটের সাথে ধরো আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলাম, তাহলে লবণ হিসেবে এখানে তোমার সোডিয়াম ক্লোরাইড অনায়াসে উৎপন্ন হলো, তার সাথে পানি, এবং সর্বশেষ উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, একটু খেয়াল করে দেখো এটা সমতাকরণ করতে হবে কিনা। অবশ্যই করতে হবে, কারণ এখানে হাইড্রোজেন হচ্ছে 2। তাহলে যদি হাইড্রোজেন 2 হয়, তো এখন তোমাকে কি করতে হবে, তাহলে হাইড্রোজেন 2 হলে তোমাকে এখানে 2 ব্যবহার করতে হবে। তো আমি 2 ব্যবহার করলাম। এখানে এখন ক্লোরিনটা কত হয়ে গেল দেখো তো একটু খেয়াল করে। ক্লোরিনটা বেশি হয়ে গেল, কত হয়ে গেল, ক্লোরিন 2 হয়ে গেল। তাহলে এখানে তুমি 2 দাও। এখন তোমার সোডিয়াম 2 হয়ে গেল, তাহলে সোডিয়াম কিন্তু এখানে টোটালি একটা যৌগের সাথে যুক্ত অবস্থায় আছে, তাহলে সম্পূর্ণটার সামনে কিন্তু তোমাকে এখন 2 দিতে হবে। নতুন মার্কার, সেজন্য কালিটা একটু সমস্যা করে। হ্যাঁ, 2 দিয়ে দিলাম। 2 দিয়ে দিলে এবার দেখো তো তোমার আর কোনো পরিবর্তন আছে কিনা। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন আছে। এখানে কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণটা একটু বেড়ে গেল, এখানে 4টা হয়ে গেল, তোমার এখানে 2টা। আর অক্সিজেনটাও বৃদ্ধি পেয়ে গেল, তাহলে এখানে 2 দাও আর এখানে 2 দাও। অলরেডি সমতাকরণটা হয়ে গেল। তাহলে ধাতব বাই কার্বনেটের সাথে তোমার লৌহ অ্যাসিডের বিক্রিয়া লবণ, পানি এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয়। চলে আসে এবার এরপরে বিক্রিয়াটা দেখি, সেটা হচ্ছে তোমার ধাতুর হাইড্রোক্সাইডের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, এটা আমরা ক্ষারকের অংশে গেলে আবার পেয়ে যাব। খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, বা তোমার শেষের পাঠের মধ্যেও আছে এটা, ধাতুর হাইড্রোক্সাইড প্লাস লৌহ অ্যাসিড। কারণ তুমি হয়তো বা জেনে থাকবে, বা না জানলে আমি বলছি, ধাতুর হাইড্রোক্সাইড বলতে মূলত ক্ষারকের উপাদানটাকে বোঝানো হয়। তাহলে এখানে আসলে মূলত একটা প্রশমন বিক্রিয়া হয়। তুমি প্রশমন বিক্রিয়া সম্পর্কে এখন তোমার বিস্তারিত জানার দরকার নেই, সামনের অংশে তুমি জানতে পারবে। তাহলে এখানে তোমার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে লবণ এবং পানি উৎপন্ন হয়। আর একটা জিনিস মনে রাখো, প্রশমন বিক্রিয়াটা তোমার ধাতুর হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হয়ে থাকে, অ্যাসিডটা লঘু হোক আর গাঢ় হোক। হ্যাঁ, এখানে তাহলে তোমাকে একটু প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা বলে দিচ্ছি, যেহেতু তুমি শব্দটা পেয়ে গেছো।
প্রশমন বিক্রিয়া বলতে ওই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বোঝানো হয় যে সকল রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে সম্পূর্ণ হওয়ার মাধ্যমে নিরপেক্ষ পদার্থ হিসেবে লবণ আর পানি তৈরি করে, তাকেই প্রশমন বিক্রিয়া বলে। তুমি কিন্তু এখন নতুন আরো একটা শব্দ পেয়ে গেছো, নিরপেক্ষ উপাদান লবণ আর পানি। তার মানে হচ্ছে যে এখানে যে লবণ পানি তৈরি হবে তার মাঝে অ্যাসিড ক্ষারকের কোনো ধর্ম থাকবে না। তবে এখানে অবশ্যই কথা আছে, যদি ক্ষার ব্যবহার করো তাহলে একটু পরিবর্তন চলে আসে। হ্যাঁ, এটা প্রশমন বিক্রিয়ায় গেলে বিস্তারিত আলোচনা করব। তাহলে ধাতুর হাইড্রোক্সাইড হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইডটা লিখে ফেললাম, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা লিখলাম। বিক্রিয়ার মাধ্যমে লবণ পানি, সোডিয়াম ক্লোরাইড এবং H2O হয়ে গেল প্রশমন বিক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তারপরের অংশটা ছিল ধাতুর অক্সাইড, তার সাথে লৌহ অ্যাসিড, ধাতুর অক্সাইড প্লাস লৌহ অ্যাসিড, তার সাথে বিক্রিয়ার মাধ্যমে ঠিক একই হবে, লবণ আর পানি উৎপন্ন হবে। কারণ ধাতুর যে অক্সাইডটা দেখতে পাচ্ছ এটা ক্ষারধর্মী, যার কারণে এখানে একই বিক্রিয়াই হয়। ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলাম, লৌহ অ্যাসিড হিসেবে HCl ব্যবহার করলাম, লবণ ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে গেল, পানি H2O হয়ে গেল। একটু সমতাকরণ করে নিতে হচ্ছে, কারণ তোমার এখানে ক্লোরিন 2টা, হাইড্রোজেন 2টা, এখানে 2 দিলে সমতাকরণটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের তোমার একটা অংশ শেষ হয়ে গেল, সেটা হচ্ছে যে তোমার লৌহ অ্যাসিডের ধর্মসমূহ এদের পরীক্ষামূলক যে প্রমাণটা ছিল ওই অংশটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, চলে আসো এবার আমরা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব। যদিও তোমার দেখতে সেটা অনেকটাই ছোট মনে হবে তোমার কাছে, আসলে এটা ছোট না, এটাতে অনেক আলোচনা আছে। সেই অংশটা কি তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো, অংশটা ছিল অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। আমি লিখে নিচ্ছি এখানে, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। তোমাদের উদ্দেশ্যে আমার অনেকগুলো কথা আছে। আমি একদিন একটা মোটিভেশনাল ক্লাস নিব, সেটাতে তোমার কোনো পড়াশোনা হবে না, শুধু আমি কথাই বলে যাব। হ্যাঁ, দেখো একটু অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। আচ্ছা, অ্যাসিড তুমি এই যে আমি প্রথমে তোমাকে বলে আসলাম, বা আমরা যে তোমার অ্যাসিডের প্রকারভেদগুলো জেনে আসলাম, সেখানে ছিল তোমার ব্রনস্টেড লাউরের মতবাদ, বা তোমার প্রোটন তত্ত্ব মতবাদ, আরএনএস এর মতবাদ, বা পানি তত্ত্ব মতবাদ ছিল। তারপরে তোমার এই যে তোমার যে বিজ্ঞানীদের যে ধারণাগুলো ছিল, এখান থেকে আসলে মূলত তোমার এই অংশটা চলে আসছে। কিভাবে আসছে এটা তোমাকে আমি দেখাই। যেমন তুমি একটু খেয়াল করে দেখো, ধরো আমরা যখন এই বিক্রিয়াগুলো লিখি, যেমন ধরো আমি এখানে HCl লিখলাম, হ্যাঁ, তার মাঝে আমি পানিটা যোগ করে দিলাম। তো যোগ করে দিলে এখন তোমার কি হয়ে গেল, সে যেহেতু অ্যাসিড তাহলে সে বিয়োজিত হবে, H+ হবে, Cl- হবে। আসলে কি এরকম হয়? আসলে কিন্তু এরকম হয় না। কেন হয় না, এবার আমি তোমাকে সেটাই জানাবো। আর তোমার পাঠ্যবইয়ের এই অংশের মধ্যে কিন্তু এটা আলোচনা করা আছে। কিভাবে আছে এবার তোমাকে আমি দেখাই। তোমার পাঠ্যবইয়ের মধ্যে লেখা আছে কঠিন সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তোমার আণবিক অবস্থায় থাকে। আণবিক অবস্থাটা কি? অর্থাৎ আমরা যে অ্যাসিডগুলো তৈরি করি তার মাঝে যে তরল উপাদান থাকে না তা কিন্তু না, তরল উপাদান থাকে, তবে সে অবিয়োজিত অবস্থায় থাকে। এই অবিয়োজিত অবস্থাটাকে তোমার বলা হয়ে থাকে আণবিক অবস্থা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, যদি এটা অবিয়োজিত অবস্থায় থাকে তাহলে তার সাথে কি লিখে থাকবে, একটু ছোট্ট করে দেখো, ছোট্ট একটা অক্ষর লিখে থাকবে, আর সেটা হচ্ছে এল। এল দ্বারা লিকুইড অবস্থা বোঝায়। তার মানে এই যে তুমি অ্যাসিডের যে উপাদানটা আছে এটাকে যে তৈরি করলে, এটার মধ্যে অবশ্যই তরল উপাদান ছিল, যেটা গত ক্লাসে আমি তোমাকে বললাম। তবে এখানে সে অবিয়োজিত অবস্থায় থাকবে, আর সে অবিয়োজিত অবস্থাটাই হচ্ছে আণবিক অবস্থা। তাহলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, সে যদি এভাবে আণবিক অবস্থায় থাকে আর তার মাঝে যখন আমরা পানিটা যোগ করব, তখন সে আসলে মূলত তোমার এভাবে বিয়োজিত হয়ে যাবে না। কি হবে, শুরুতেই সে কিন্তু আস্তে আস্তে করে তোমার পানির সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার ক্ষেত্রে গিয়েই সে তার জলীয় একটা দ্রবণ আগে তৈরি করে নেবে। হ্যাঁ, অ্যাকুয়াস, এই যে একিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস শব্দের অর্থ হচ্ছে জলীয় দ্রবণ। হ্যাঁ, তারপরে কিন্তু সে বিয়োজিত হয়। যদি আমরা এখানে রাসায়নিক বিক্রিয়াগুলো লেখার ক্ষেত্রে একই ধাপে বিক্রিয়াটা লিখে ফেলি, আসলে মূলত তা কিন্তু না। অ্যাসিডের ক্ষেত্রে, বা এই যে আমরা তোমার গাঢ় লৌহ অ্যাসিড পড়লাম, এদের ক্ষেত্রে তোমার দেখা যায় যে তাদের কিন্তু একটা বিশেষ অবস্থা থাকে, যেটাকে আমরা আণবিক অবস্থা বলে থাকি। এই আণবিক অবস্থার কারণেই কিন্তু তোমার বিক্রিয়াটা এভাবে 2 ধাপে লিখতে হয়। তাহলে তোমার বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল আণবিক অবস্থাটা কি ছিল। হ্যাঁ, এখানে আরো একটা বিষয় ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে যে আমরা দুর্বল অ্যাসিডের কথা বলি। দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায়, যে অ্যাসিডগুলো তোমার পরিপূর্ণরূপে বিয়োজিত হয় না, তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। যেটা আমি গত ক্লাসে আলোচনা করে এসেছি তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
প্রায় তোমার অ্যাসিড ইথানোইক অ্যাসিডের প্রায় তোমার 1000টি অণু নিলে 4টা বিয়োজিত হয়, বাকি 996টি অবিয়োজিত অবস্থায় থাকে। তাহলে ঠিক এই অংশটাই এখানে তোমাকে আরও একটু দেখতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে ধরো আমি এখানে তোমাকে কার্বনিক অ্যাসিডটা ব্যবহার করি, এটা একটা দুর্বল অ্যাসিড। কিভাবে এটা দুর্বল অ্যাসিড? তুমি এটার মধ্যে পানি যোগ করো, পানি যোগ করলে কি হবে, সে তোমার এখানে দেখা যায় যে আংশিক বিয়োজিত হবে। তোমাদের মনে আছে কিনা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বা যে সকল অ্যাসিড আংশিক বিয়োজিত হয় তাদের ক্ষেত্রে আমরা উপমুখী চিহ্নটা ব্যবহার করি। তাহলে সে বিয়োজিত হওয়ার মাধ্যমে সে বিয়োজিত হবে, আংশিক বিয়োজিত হবে, তাহলে এভাবে তোমার প্রোটন উৎপন্ন হবে আর বাইকার্বনেট উৎপন্ন হবে। ঠিক আছে, যার কারণে কার্বনিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড বা তুমি সাইট্রিক অ্যাসিড যাই বলো, বড় বড় যে অ্যাসিডগুলো হয়, জৈব যে অ্যাসিডগুলো বিশেষ করে, আর জৈব অ্যাসিডের মধ্যে কার্বনিক অ্যাসিড আছে, এই জাতীয় যে অ্যাসিডগুলো হয়ে থাকে যারা আংশিক বিয়োজিত হয় তাদেরকে মূলত দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকে। আমার মূলত তথ্য দেওয়ার ছিল আণবিক যে অবস্থাটা হয়, আসলে আণবিক অবস্থাটা কি এই বিষয়টা তোমাদেরকে জানানোর জন্যই মূলত এই অংশটা নিয়ে আলোচনা করা। যদিও কি তোমার অংশটা খুবই ছোট মনে হলো এখন বলার কারণে, কিন্তু তোমার কাছে সহজ হয়ে গেল বিষয়টা। আসলে মূলত তোমার আণবিক অংশ বলতে তোমার কি ছিল এটা কিন্তু তোমার সহজ হয়ে গেল এখন তোমার জন্য। হ্যাঁ, চলে আসে এবার আমরা আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিড সম্পর্কে আমরা এর আগেও জেনে আসছি। গাঢ় অ্যাসিড বলতে ওই ধরনের অ্যাসিড সমূহকে বোঝানো হয় যেখানে তোমার পানির পরিমাণটা কম থাকবে, অ্যাসিডের পরিমাণটা বেশি থাকবে। তাহলে পানির পরিমাণটা কিভাবে কম থাকবে, এটা অবশ্যই একটা প্রশ্ন জাগে তোমার মনে। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন জাগারই কথা। গাঢ় অ্যাসিড বলতে বোঝানো হয় যেখানে তোমার অ্যাসিডের পরিমাণটা বেশি থাকবে। অ্যাসিডের পরিমাণটা কিভাবে বেশি থাকবে? হ্যাঁ, এখানে আমরা যখন অ্যাসিডের যে দ্রবণটা তৈরি করব, আগে তোমার পানি দেওয়া থাকবে, তারপর আমরা এটার মধ্যে ধীরে ধীরে তোমার অ্যাসিডের পরিমাণটাকে বৃদ্ধি করতে শুরু করে দিব। কারণ তুমি যদি আগে অ্যাসিড দাও তারপর পানি দাও, তাহলে বিষয়টা কিন্তু ভিন্ন হচ্ছে। আগে পানি থাকবে, তারপর তুমি এটার মধ্যে অ্যাসিড যুক্ত করতে শুরু করে দিবে, এবং যুক্ত করার পর একটা পর্যায়ে গিয়ে তুমি বুঝতে পারবে এখানে যে অ্যাসিডটা ধীরে ধীরে গাঢ় হতে শুরু করে দিল। কিভাবে তুমি বুঝতে পারবে? কারণ এই যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি, সে কিন্তু আসলেই মূলত একটা গ্যাসীয় উপাদান। কিভাবে গ্যাসীয় উপাদান তোমাকে আমি দেখাই। ধরো আমি যদি টোটাল বিক্রিয়াটা করি, যেমন H2 + Cl2, তাহলে দেখো 2HCl হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ এও কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, এখানেও কিন্তু সে গ্যাসীয় অবস্থায় আছে। হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন অবস্থান নিয়ে তোমার দ্বিমত আছে পর্যায় সারণীর মধ্যে, তো পর্যায় সারণীতে গেলে সেটা ইনশাআল্লাহ আলোচনা করে দিব। তাহলে এখানে যে HCl-টা তৈরি হলো সেও কিন্তু গ্যাসীয় প্রকৃতির হলো। তাহলে সেই গ্যাসীয় প্রকৃতি, তো এখন তুমি তার গাঢ় অ্যাসিডটা তৈরি করবে। কিভাবে তৈরি করবে? তোমাকে আগে পানি দিতে হবে, তারপর তোমাকে ধীরে ধীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে গ্যাসটা আছে, HCl গ্যাস, হাইড্রোক্লোরিক গ্যাস, এটাকে ধীরে ধীরে যুক্ত করতে হবে এবং সে দ্রবীভূত হওয়ার মাধ্যমে তার একটা গাঢ় অ্যাসিড তৈরি করবে। কিভাবে? এখানে তোমার পানির পরিমাণটা কম হবে এবং অ্যাসিডের পরিমাণটা বেশি হবে। হ্যাঁ, এখানে তোমাকে আরও কিছু একটু জানতে হবে, আরেকটু তথ্য আছে, সেটা হচ্ছে যে যখন তোমার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কোনো পাত্রের মধ্যে সংরক্ষণ করি, সে যেহেতু গ্যাসীয় একটা ধর্ম থাকে তার মাঝে, ফলে যখন তুমি পাত্রের যে মুখটা আছে এটা খুলবে, তখন তুমি দেখতে পাবে এটা একটা গ্যাসীয় পরিবেশ তৈরি করে ফেলে। অর্থাৎ আস্তে আস্তে সে তোমার যে পাত্রটা আছে পাত্র থেকে বের হতে শুরু করবে গ্যাসীয় হওয়ার কারণে, এবং তুমি একটা ঝাঁঝালো ভাব অনুভব করবে, যেটা তুমি আরও স্পষ্ট দেখতে পাবে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো হয়, যেখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কস্টিক সোডাটা তৈরি করে, এই ধরনের যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো হয় সেগুলোতে গেলে তুমি স্পষ্টই দেখতে পাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে যখন ড্রেন করে দেয়। তার কারণ হচ্ছে যে আমাদের দেশের যে ব্যবসায়ীরা, তারা দেখা যায় যে সবাই সাধু না, যার কারণে তোমার এই সমস্যাটা হয়। সরাসরি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ড্রেন করে দেয়, নদীর পানির মধ্যে ড্রেন করে দেয়, ফলে তোমার এই ভাবটা তুমি খুব সহজেই দেখতে পাবে। অর্থাৎ যখন সে ড্রেন করে দেয়, সে যখন আস্তে আস্তে যেতে শুরু করে, তখন তার একটা গ্যাসীয় ভাব বা জলীয় বাষ্পের মতো একটা ভাব উঠতে শুরু করে দেয়, যেটা থেকে তুমি খুব সহজে বুঝতে পারবে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা গ্যাসীয় অবস্থায় থাকে। হ্যাঁ, তারপরে তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে কথা না বললেই নয়, তাকে নিয়েও একটু কথা বলতে হয়। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিডটা মূলত আগে তৈরি করা হয় কীভাবে সেটা একটু দেখতে হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে তোমার পানিতে যুক্ত করে দিলেই এখানে নাইট্রিক অ্যাসিডটা তৈরি হয়ে যায়, তার সাথে এখানে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হবে। হ্যাঁ, সমতাকরণে এখানে তোমাকে 2 ব্যবহার করতে হবে, আর এখানে তুমি 3 ব্যবহার করলেই হয়ে গেল। তো এখন তুমি একটু খেয়াল করো, এই যে নাইট্রিক অ্যাসিডটা দেখতে পাচ্ছ, নাইট্রিক অ্যাসিড নিয়ে তোমার সাথে খুব কথা হবে আমার। কারণ হচ্ছে যে আমি এর আগে যখন তোমার দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়েছিলাম, সেখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড নিয়ে তুমি পেয়ে গেছো। তার 2টি ধর্ম ছিল, একটা হচ্ছে যে তোমার নাইট্রিক অ্যাসিডের যে মধ্যম গাঢ় ছিল, আর একটা গাঢ় নাইট্রিক অ্যাসিড ছিল। তো গাঢ় নাইট্রিক অ্যাসিডের যে বিয়োজন অবস্থাটা দেখেছিলাম, ওই বিয়োজন অবস্থাটার মধ্যে তুমি অবশ্যই দেখতে পেয়েছো যে এখানে তোমার যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়েছিল, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বাদামি বর্ণের ছিল, অর্থাৎ একটা বর্ণময় উপাদান তৈরি হয়ে গেল গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে তোমার এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়,
গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে সেটা বাদামি বর্ণের হয়ে থাকে। আর এই বাদামি বর্ণ হওয়ার কারণে বা এই যে নাইট্রিক অ্যাসিডটাকে এটাকে একটা বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয়, তার কারণ হচ্ছে যে সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো আসে এগুলো কিন্তু তোমার খুব সহজেই এর নাইট্রিক অ্যাসিডটাকে বিয়োজিত করে দেওয়ার ক্ষমতা রাখে, যার কারণে এটাকে বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয়, যার ফলে এটাতে কিন্তু আলো প্রবেশ করে, তবে আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা আছে সেটা প্রবেশ করতে পারে না। তুমি আবার মনে করবে না যে এটা বর্ণময় হওয়ার কারণে বোতলের মধ্যে বাদামি বর্ণ সেও বর্ণময়, এর কারণেই যে তোমার সেটা বিয়োজিত হয় না তা কিন্তু না। আসলে মূলত এখানে আলোটা প্রবেশ করে, তবে সেটা পরিমাণে কম প্রবেশ করে এবং আল্ট্রাভায়োলেট যে রে হয় অর্থাৎ অতিবেগুনি যে রশ্মিটা হয় সে প্রবেশ করতে পারে না, যার কারণে তোমার এখানে দেখা যায় যে নাইট্রিক অ্যাসিডটা বিয়োজিত হয় না, সে সুরক্ষিত অবস্থায় থাকে, যার কারণে নাইট্রিক অ্যাসিডটাকে মূলত বাদামি বর্ণের বোতলে রাখা হয়। এখানে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে আমি মুখে বলে দিচ্ছি তোমাকে, নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয় কেন। হ্যাঁ, চলে আসো আমরা সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ অ্যাসিড নিয়ে কথা বলবো, আর সে হচ্ছে তুমি খুব সহজেই জানো বা তুমি খুব ভালো করে জানো, আর সে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ তুমি এটাকে তৈরি করবে কিভাবে? হ্যাঁ, সালফার ট্রাইঅক্সাইডকে তুমি যদি পানিতে যুক্ত করে দাও তাহলে তোমার মূলত গাঢ় সালফিউরিক অ্যাসিডটা তৈরি হয়ে গেল। আসলে মূলত এভাবে যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি হয় তা কিন্তু না, এটা তুমি দশম অধ্যায়ে গেলেই পেয়ে যাবে। খনিজ সম্পদ ধাতু অধাতুর যে শেষের অংশটা ছিল সেখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি দেওয়া ছিল, সেখান থেকে তোমাকে আবার দেখতে হবে, ইনশাল্লাহ আমি আলোচনা করব সেখানে। তবে তুমি এখন জেনে রাখো আসলে এটা এভাবে তৈরি হয়, সালফার ট্রাইঅক্সাইডটাকে পানির মধ্যে যুক্ত করে দিলে সালফিউরিক অ্যাসিডটা তৈরি হয়ে যায়। সালফিউরিক অ্যাসিডটা গাঢ় হিসেবে 98% পর্যন্ত গাঢ় হয়ে থাকে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড 35% এবং এটা 75%, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডটা 75% পর্যন্ত তোমার গাঢ় হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর তোমাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লিখে দিচ্ছি, প্রশ্ন একটা না দুইটাই লিখে দিচ্ছি, প্রশ্নগুলো একটু খেয়াল করবে, খুবই সোজা প্রশ্ন। সেটা হচ্ছে যে দেখো H2O একটি উভধর্মী দ্রাবক, ব্যাখ্যা করো। তোমরা যতটুকুই পারো, এখানে তো আর বকাঝকার ব্যবস্থা নেই, অনলাইন যেহেতু ক্লাস, প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে, তাহলে আমি বুঝতে পারবো আসলে তোমরা কতটুকু জানো বা আরো কি কি জানাতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই বেসিক থেকে প্রশ্নটা, এটা উত্তর করার চেষ্টা করবে। সক্রিয় ধাতু অপেক্ষা সক্রিয় ধাতু না, একটু খেয়াল করো, গাঢ় অ্যাসিড অপেক্ষা লঘু অ্যাসিডের সক্রিয়তা বেশি। এগুলো আমি তোমাদেরকে জানার জন্য প্রশ্নগুলো দিচ্ছি। অ্যাসিডের সক্রিয়তা বেশি, ব্যাখ্যা করো। আবার মনে করো না যে প্রশ্নগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, আসলে এগুলো বেসিক থেকেই প্রশ্ন, বা মনে করো না যে এটা উপরে ক্লাসের প্রশ্ন, তাও কিন্তু না, আসলে তোমাদের জানার জন্য প্রশ্নগুলো দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে যার কাছে যে যে বইগুলো আছে, যেমন গাইড বই যেটাই আছে বা সাপ্লিমেন্ট যেটাই বলো, এখানে ক্ষয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ে দেখো তাহলে তোমাদের বেসিকটা অনেক বেশি ডেভেলপ হবে। আর আমি ধীরে ধীরে চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু বেসিক ডেভেলপমেন্ট করা যায় সেই চেষ্টাটাই করবো। তার কারণে আমার ক্লাসগুলো অনেকটাই তোমার দীর্ঘায়িত হয়ে যায়, সেজন্য তোমাদের কাছে একটু সমস্যা মনে হতে পারে। তবে এই ক্লাসগুলো যদি একটু তুমি ধৈর্য সহকারে ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমার বেসিক, আমার আশা যতটুকু যে তোমার বেসিকটা অনেকটাই ডেভেলপ হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই, আর ভালো করে পড়াশোনা করো, মনোযোগ সহকারে পড়াশোনা করো, যাতে করে তুমি অনেক ভালো করতে পারো। আমি মোটিভেশনাল ক্লাসে তোমাদের সাথে এই বিষয়ে অনেক বিস্তারিত কথা বলবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।